ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ মজার লোক। এই বিগত 1 বছর ধরে উনি ক্ষমতায় আছেন এবং এই ক্ষমতায় থাকার সময় ওনার কিছু কিছু কাজ আমাকে খুব ইন্টারেস্ট দিয়েছে এবং একই সঙ্গে আমার কাছে মনে হয়েছে যে ভদ্রলোকটা আসলেই নিষ্পৃহ টাইপের। অনেকে বলে যে উনি ক্ষমতালোভী, এটা ওটা সেটা, আমার কাছে কখনোই সেটা মনে হয় নাই। কারণ হচ্ছে উনি খুব ভালো করে জানেন যে ওনার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই বা উনি রাজনীতিবিদও না। আর এটা মনে করার কোনোই কারণ নাই যে বাংলাদেশের মতো একটা দেশে ক্ষমতার চেয়ারে খুব আরাম করে বসে রাখবো, কোনো কিছু হবে না, আমার ধারণা সেটা না। এবং এটা তো আমরা খুব ভালো করে জানি যে 5 আগস্ট যখন ওই যে গণঅভ্যুত্থান সফল হয়, এর পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূস যে একেবারে সক্রিয়ভাবে এদের সঙ্গে যোগাযোগ রেখে উনি প্রধান উপদেষ্টা টেষ্টা হবেন, বিষয়টা হলে মোটেও আমার কাছে সেটা মনে হয় নাই। তাহলে ঘটনাচক্রে যেহেতু বলা হয় যে আমেরিকান ডিপ স্টেটের পিছনে ছিল, আমেরিকারই আসলে পছন্দ ছিল হয়তো বা যে যদি কোনো পট পরিবর্তন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়ে দিবে। আসলে অনেকটা আমার কাছে যেটা মনে হয় যে না চাইতেই বৃষ্টির মতো। তো উনি ক্ষমতায় বসে পড়ছেন, বাট ক্ষমতায় বসে পড়ার আগে উনি যা ভাবছিলেন আর ক্ষমতায় বসে পড়ার পরে উনি দেখলেন যে বিষয়টা এত কঠিন। কারণ ক্ষমতায় বসার আগে ওনাকে তো সব জায়গায় মানুষজন সম্মান সমীহ করতো, কত আদর যত্ন করতো, তাই না? কেউ তো তেমন তার সমালোচনা করতো না। একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কিন্তু কেউ সমালোচনা করতো না, খালি বলতো সুদখোর। উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছেন, তো ব্যাংক প্রতিষ্ঠা করলে সেখানে তো সুদ থাকবেই, তো এটাতে সুদখোর বলার কী আছে? তো যাই হোক, আমার কাছে এটাই মনে হয়েছে যে উনি বেসিক্যালি ক্ষমতার লোভে বা বাংলাদেশের একেবারে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হবেন এই বিষয়গুলো আসলে তার মধ্যে খুব একটা কাজ করে না। যদিও অবশ্য 2007 সালে উনি রাজনৈতিক দল গঠন করে এরকম একটা প্ল্যান ফায়তারা করছিলেন, কিন্তু সেটাও যে উনি স্বেচ্ছায় করছিলেন আমার তা মনে হয় না। আসলে তখনও তাকে ব্যবহার করা হচ্ছিল যে আপনি তো যেহেতু নোবেল পুরস্কার পেয়েছেন, আপনার তো বেশ ভালো ডাকডোক আছে, বাংলাদেশের মানুষ তো আর নোবেল পুরস্কার ডেলি পায় না, আপনি সবে ধন নীলমণি, আপনি যদি এরকম ফিল্ডে নামেন লোকজন আপনার পিছনে থাকবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, উনি স্বেচ্ছায় এটা করেন নাই, ওনাকে আসলে ঠেলে দেওয়া হয়েছিল। আর তখন মনে হয় যে ওনার একটা দেশপ্রেমও কাজ করতো যে ঠিক আছে, বাংলাদেশের যে রাজনীতিবিদ আছে যারাই ক্ষমতায় আছে তারা তো ভীষণ আসলে করাপ্টেড এবং তারা তো আসলে লুটপাট করে, ঘুষ দুর্নীতি, তারপরে বিদেশে অর্থ পাচার, এগুলো তো সব কিছু করে, মানে হেন কিছু নাই বাদ নাই। তো তখন হয়তো তার মনে হয়েছিল যে আমার তো এত কিছু দরকার নেই, আমার তো টাকা পয়সার কোনো দরকার নেই, গ্রামীণ ব্যাংক আছে, তারপরে গ্রামীণ ফোনের শেয়ার আছে, নোবেল পুরস্কার থেকেও তো ব্যাপক টাকা পয়সা, বিভিন্ন জায়গায় গিয়ে উন্নত দেশগুলোতে গিয়ে বক্তব্য দিলেও তো টাকা পয়সা আসে। আর তখনও তো ওনার বয়স যথেষ্ট ছিল, তো টাকা পয়সা বা ধন সম্পদের জন্য উনি ক্ষমতায় বসবেন আমার কাছে সেটা মনে হয় নাই। কিন্তু তাকে জোর করে ঠেলে দেওয়া হয়েছিল এবং এটা হলো 2007 সালের বিষয়। কিন্তু পরবর্তীতে দেখলেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এবং সেখানে টিকে থাকা বা প্রতিষ্ঠিত হওয়া খুব কঠিন। এই জন্যে কিন্তু হতাশ হয়ে উনি ছেড়ে চলে গেছিলেন যে এই সমস্ত ঝামেলা আমার দিয়ে হবে না। এবং পরবর্তীতে 2024 সালের 5ই আগস্ট এই জায়গায় অনেকটা নাচাইতেই বৃষ্টির মতোই কিন্তু তাকে এনে বসিয়ে দেওয়া হয়, যেটা উনি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলেন না। যে যতই সমালোচনা করুক আমার কাছে কিন্তু এটাই মনে হয়। কেন এটা মনে হয়? তার কারণ হচ্ছে যে দেখেন যে উনি ক্ষমতায় বসার পর যেভাবে আসলে দেশ চালানোর কথা উনি একেবারেই সেভাবে চালাতে পারেন না এবং উনি আসলে বুঝতেই পারছেন না বা এখনও পর্যন্ত ওনার উপলব্ধিতে আসে নাই যে বাংলাদেশের মানুষের চাহিদা কী। এখন যেহেতু আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল আর আওয়ামী লীগের বিশেষ করে শেখ হাসিনার সাথে তার একটা শত্রুতামূলক সম্পর্ক তৈরি হয়ে গেছিলো সেই পদ্মা ব্রিজ নিয়ে, তাই না? তো এই জন্যে ওনার মনের মধ্যে একটা প্রতিশোধ পরায়ণতাও কাজ করতো এবং এটা অস্বাভাবিক কিছু না। আমাকে যদি কোনো ব্যক্তি নানা কায়দায় নানাভাবে অপমান অপদস্থ করে
তো আমি যদি কখনো সুযোগ পাই, আমি যতই মহান ব্যক্তি হই, যতই আমি মর্যাদাবান সম্মানিত ব্যক্তি হই, আমি তো মানুষ। আমার মনের মধ্যে কি হিংসা বিদ্বেষ থাকবে না? থাকবে তো। আমাকে যে অপমান করছে, অপদস্থ করছে, আমি সুযোগ পাইলে তো আমি কিছুটা হলেও তো আমি তার প্রতিশোধ নেব। আওয়ামী লীগের প্রতি তার যে এই যে দৃষ্টিভঙ্গি, এটা শুধুই ব্যক্তি শেখ হাসিনা কেন্দ্রিক, এটা কিন্তু দল কেন্দ্রিক না। তো তাহলে প্রশ্ন হচ্ছে যে পরবর্তীতে উনি এই যে আওয়ামী লীগকে রাজনীতি করা এটা বন্ধ করে দিলেন কেন? এখানেই হলো সমস্যা। আসলে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বাংলাদেশের বিশেষ করে জামায়াত ইসলাম সহ যারা স্বাধীনতার পক্ষে ছিল না, তারা ব্যাপকভাবে ব্যবহার করছে। আর এমন একটা ফান্দে উনি পড়ে গেছেন যেখান থেকে বের হয়ে আসা তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ এখন ক্ষমতায় যখন বসেই গেছেন, তাহলে কি হবে? উনি তো আর বলতে পারেন না যে আমি চলে গেলাম। যদিও উনি বলছিলেন একবার, কিন্তু তাও কিন্তু মানে ওইভাবে বললে তো আর যাওয়া যায় না। বস্তুত তাকে সামনে রেখে তার পিছনে যে শক্তিগুলো আছে, যারা নাকি ওই যে গণ অভ্যুত্থানের মূল শক্তি, তারা তাকে ব্যবহার করছে, এটাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে পাশে থাকার লোক না। উনি অনেক ক্ষেত্রে হয়তো বুঝছেন যে তাকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু কিছু করণীয় নেই। কেন করণীয় নেই জানেন? সবচেয়ে বড় ব্যর্থতা হলো বিএনপি। এই বিএনপি নামক দলটা কোনো এজেন্ডা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে খুব বেশি প্রেশারের মধ্যে রাখছেন তা আমার কাছে মনে হয় না। যদি এই বিএনপি নামক দলটা একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং নির্বাচন ইস্যুতে এবং আরও অন্যান্য ইস্যুতে যদি একেবারে সাথে সাথে চেপে ধরতো, তাহলে কিন্তু এই যে এই পরবর্তীতে যত ঘটনা আছে, এই যে জামাত, এনসিপি ইত্যাদি ইত্যাদি, যেভাবে গোটা বাংলাদেশে মব এটা ওটা করে একটা অরাজকতা তৈরি করছে, মানে আসলে সেটা জামাত বা এনসিপি করেছে তা না, তার সাথে বিএনপিও আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, এই যে মব বলেন বা ভাঙচুর, চাঁদাবাজি, দখলবাজি বেশি করছে কারা? দেশের জনগণ জানে বেশি করছে কারা। সবাই বলে বিএনপি নাকি এক্ষেত্রে অগ্রগণ্য। এই জন্যে এরা চিন্তা করছে যতদিন ইলেকশন না হচ্ছে ততদিন তো আমরা এগুলো করে যাই। ফলে হচ্ছে কি, এখানে এরা এই বিএনপিও খুব দ্রুত ইলেকশন দিয়ে একেবারে সব কিছু ঠিকঠাক করে তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবে, এই ব্যবস্থা তারা নিজেরাই করে নেই। যদিও মুখে মুখে বলে যে ইলেকশন দিতে হবে, ইলেকশন দিতে হবে। এই কথা কেন বলছে জানেন? এই কথা বলছে এই কারণে, কারণ বিএনপি খুব ভালো করেই জানে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যারা সবচাইতে বেশি শক্তিশালীভাবে আছে, বিশেষ করে এনসিপি এবং জামাত, তারা তো ইলেকশন চায় না। কারণ যতদিন যাবে ততই তারা হয়তো তাদের মানে মাঠ গোছাতে পারবে সাংগঠনিকভাবে। তাহলে এখানে বিএনপি চিন্তা করছে আমরা ইলেকশনের কথা বললেও ডক্টর মোহাম্মদ ইউনূস তো ইলেকশনের দিক যাবে না, কারণ জামাত বা এনসিপি সেটা করতে দিবে না। তাহলে আমরা মুখে মুখে ইলেকশনের কথা বললে অসুবিধা কী? এবং ইন্টারেস্টিং ব্যাপার, এরা যে ইলেকশনের কথা বলছে, যে বিএনপির নেতাকর্মীরা বা নেতারা খুব স্ট্রংলি কখনো বলেনি, খুবই স্ট্রংলি কখনো বলেনি। কেন বলেনি জানেন? কারণ এখানে উপরের লেভেলের যে নেতাকর্মীরা আছে, তাদের মাঠ লেভেলের নেতাকর্মীদের উপরে ন্যূনতম কোনো নিয়ন্ত্রণ নাই। আর বাংলাদেশের যে চাঁদাবাজি বা দখলবাজি এগুলো কারা করছে? এই নিম্ন লেভেলের কর্মীরা, তাই না? তো নিম্ন লেভেলের কর্মীরা যদি এগুলো কাজে ব্যস্ত থাকে, তাহলে উচ্চ লেভেলের নেতারা কিভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে ইলেকশন করার জন্য জোর চাপ দিবে? এত কথাগুলো আমি কেন বললাম? যে আজকে বাংলাদেশের যে অরাজক একটা পরিস্থিতি এই যে তৈরি হয়েছে, এটা কোনোদিনও হতো না যদি বিএনপি একটা দায়িত্বশীলতার পরিচয় দিত। আমার দৃষ্টিতে মনে হয়েছে যে দায়িত্বশীলতার পরিচয় দেয় না। কিন্তু সাম্প্রতিককালে এসে হঠাৎ করে তারা এই ইলেকশনের ব্যাপারে জোর দিচ্ছে কেন জানেন? কারণ মাঠ লেভেলে দখল, চাঁদাবাজি বা বিভিন্ন যে বিষয়গুলো আছে না, গত এক বছরে কিন্তু মানে এগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন নতুন করে কোনো জায়গায় দখলের নাই, নতুন কোনো জায়গায় চাঁদা ধার্য করার কোনো জায়গা টায়গা নাই। যে সমস্ত জায়গাটাকে ছিল সব দখল হয়ে অলরেডি এগুলো স্ট্যাবলিশ হয়ে গেছে। এখন নতুন তো আর ক্ষেত্র নেই। তাহলে এখন কি করতে হবে? সব তো দখল, এইবার ইলেকশন দাও, এইবার আমরা জিতে ক্ষমতায় চলে যাব, ব্যাস। আর এই বিএনপির ইয়ে হচ্ছে, স্ট্র্যাটেজি হচ্ছে এই যে বাংলাদেশে যত অরাজকতা, যত চাঁদাবাজি, যত মানে মব, যত পিটিয়ে হত্যা করা, দখলবাজি, তারপরে জ্বালাও পোড়া ভাঙচুর, এর দায়
তারা নিবে না। মানে বিএনপির বক্তব্য হচ্ছে আমরা তো ক্ষমতায় ছিলাম না, তাহলে বাংলাদেশে কী হয়েছে না হয়েছে তা তো আমাদের না। অর্থাৎ এদের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে বাংলাদেশে যাই কিছু হয়েছে, যত আকাম কুকাম হয়েছে, যত বিশৃঙ্খলা হয়েছে, সব দায় হলো ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই টেকনিক এরা গ্রহণ করছে। আর যখন ওই আর দখলের কোনো জায়গাটাকে নেই, এখন এবার ইলেকশন দাও, ডিসেম্বরে দাও, নাহলে ফেব্রুয়ারি মাসে দাও, এ হলো ব্যাপারটা। তো যাই হোক, বাংলাদেশে একটা হজবরল পরিস্থিতি চলছে এবং আমরা আরও বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে যখন সত্যিকার অর্থে দেশকে রক্ষা করা, বাঁচানো বা দেশকে উদ্ধার করার সুবর্ণ সুযোগে বিএনপি সামনে আসলো, তখনও তারা দায়িত্বশীলতার পরিচয় দিল না। এটা আমাদেরকে বিস্মিত করলো। আমি জানি না এরপর যখন এই যে মনে করেন যে ব্যবসা বা অর্থনৈতিক কর্মকাণ্ড অথবা গোটা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপক অবনতি এবং বিশেষ করে এই যে যারা নাকি কলেজ, স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে ছেলেপেলে এবং এই সহ আরও যে তরুণ যে প্রজন্ম, এখন তো তারা মব ভায়োলেন্সে অভ্যস্ত হয়ে গেছে, তাই না? এবং তারা ধরেই নিয়েছে যে তারা যদি কোনো কিছু চায় তাহলে কয়েকটা পোলাপান জড়ো হয়ে এক জায়গায় যে হামলা করলে এগুলা করা যায়। চিন্তা করে দেখেন যে কালচারটা কি গড়ে উঠছে। অতীতে কখনো কিন্তু এটা হয়নি, বাট এইবার আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে গোটা যুব সমাজ এই কালচারে অভ্যস্ত হয়ে গেছে এবং সেই সাথে অর্থনীতি প্রায় ধ্বংসপ্রাপ্ত। তো এরপরে যদি ইলেকশন দেওয়া হয় আর বিএনপি যদি জিতে ক্ষমতায় যায়, তো তারা কিভাবে দেশ চালাবে? তারা কি একবারও চিন্তা করে এটা? তারা কিভাবে দেশ চালাবে? এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষের চাহিদা তো তারা পূরণ করতে পারবে না, শতকরা 5 ভাগও পারবে না। তো তাই যদি না পারে তাহলে তারা দেশ চালাবে কী করে? প্রতিনিয়ত তারা তো আরও বিপদের মধ্যে পড়বে। এইটা এই বিএনপির নেতাদের মাথায় কখনো খেলছে আমার তা মনে হয়নি। আর ওদিকে জামাত চিন্তা করছে যে বিএনপি যে সমস্ত আকাম কুকামগুলো করে যাচ্ছে, লেট দেম ডু ইট। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকেও মনে হয় বলছে যে আপনি তাদেরকে এগুলো করতে দেন, তারা যেন একেবারে বাধাহীনভাবে এগুলো করতে পারে। কেন? একেবারে সোজা হিসাব, তাতে করে জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কমে যাবে এবং এর ফলে একটু ইলেকশন বিলম্বে যদি দেয়া হয়, বাংলাদেশের মানুষ এমনিও তো ধর্মোন্মাদ হয়ে গেছে। জামায়াত ইসলাম স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ ধর্মোন্মাদ হয়ে গেছে। তারা চিন্তা করছে আমরা তো জাতীয় পার্টি দেখলাম, এরশাদ দেখলাম, তারপরে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখলাম, তারপরে জিয়াউর রহমান দেখলাম, খালেদা জিয়া দেখলাম, শেখ হাসিনা দেখলাম, সবাইরে তো দেখলাম, কেউ তো কিছু করতে পারলো না, তাই না? তো এইবার মানুষ হয়তো বা জামায়াতকে ভোট দিবে। জামায়াত কিন্তু এই টেকনিক অবলম্বন করছে। এখন দেখা যাক সামনে ইলেকশন হলে ঘটনা কি দাঁড়ায়, আসলে বিএনপি কতটা সুবিধা করতে পারে। তবে বিএনপি কিন্তু ব্যাপকভাবে তাদের জনপ্রিয়তা নষ্ট করে ফেলছে। এটা বিএনপির নেতারা স্বীকার করবে না, তাদের কর্মীরা স্বীকার করবে না, বাট বাস্তবতা কিন্তু সেটাই। এবং আমি আশ্চর্য হব না যে সামনের ইলেকশনে জামাত যদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে চলে আসে। খেয়াল করতে হবে এখানে সরকারি পর্যায়ে বিশেষ করে পলিসি নির্ধারণ এবং বাংলাদেশের যে প্রশাসন, বিচার, তারপরে পুলিশ প্রশাসন, এমনকি সামরিক বাহিনী, সব জায়গাতে কিন্তু বড় বড় উচ্চ পদ এবং প্রভাব বিস্তারকারী পদগুলো কিন্তু জামাত দখল করে ফেলছে। যখন বিএনপি মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় ওই টেম্পু স্ট্যান্ড, বাজার ঘাট দখল করায় ব্যস্ত ছিল, তখন জামাত কিন্তু দখল করছে বাংলাদেশের প্রশাসনিক সমস্ত অবকাঠামোর উচ্চ পদগুলো। কেন? যাতে করে সামনে ইলেকশন হলে ম্যানিপুলেশন করা যায়। কারণ জামাত খুব ভালো করেই জানে যে নিরপেক্ষ ইলেকশন হলে তারা যে খুব বেশি ভোট পাবে তা কিন্তু না। তো তাহলে কী করতে হবে? যারা ভোট নিয়ন্ত্রণ করে বা ভোট মানে ইলেকশন নিয়ন্ত্রণ করে তাদের কন্ট্রোল করতে হবে, তাই না? এবং তাদেরকে দিয়ে কাজটা করতে হবে। আর একবার জিতে যদি যায় আর ক্ষমতায় বসে পড়ে, তাহলে বাংলাদেশের মতো দেশে কি হয়? সাধারণত কিছুদিন পরে মানুষ সেটা মেনে নেয়, তাই না? জামাত কিন্তু এই প্ল্যানে আছে। অতএব আমাদেরকে দেখতে হবে যে সামনে ইলেকশন হলে কি হয়। তবে হ্যাঁ, এখানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়টা অনেক ক্ষেত্রেই হয়তো নিয়ন্ত্রণ করতে পারতেন, কিন্তু ওই যে শেখ হাসিনার সাথে ব্যক্তিগত একটা যে প্রতিহিংসার ব্যাপার, ঠিক ওইটাকে ব্যবহার করছে জামায়াত ইসলাম খুব সুকৌশলে, এবং তারই ফলশ্রুতি হচ্ছে আজকে এই বাংলাদেশ। আর এখানে বিএনপি কমপ্লিটলি, মানে আমার তাদের কাজকর্ম দেখে একেবারেই দূরদর্শী মনে হয় নাই।
এবং মনে হয় না যে তারা খুব কনস্ট্রাকটিভ, একেবারেই মনে হয়নি। এবং বাংলাদেশের ইতিহাসে একটা কঠিন যুগ সন্ধিক্ষণে যেখানে বাংলাদেশকে আবার এই বিএনপি উদ্ধার করতে পারত, নতুন করে বাংলাদেশকে দাঁড় করাতে পারতো, সেই সুযোগটা তারা নষ্ট করে ফেলছে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।